ইউটিউব চ্যানেল ইংলিশ টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 6-এর ইংলিশ কোশ্চেন সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে কী ধরনের প্রশ্ন থাকতে পারে তার একটা স্যাম্পল কোশ্চেন আমি এখানে আলোচনা করছি উত্তর সহ। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আমি বিভিন্ন ক্লাসের স্যাম্পল কোশ্চেন এবং তাদের প্রশ্ন উত্তর কীভাবে করতে হয় তা আমার চ্যানেলে ভিডিও আপলোড করব, তোমরা অবশ্যই চ্যানেলে চোখ রাখবে। দেখো, প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে কোশ্চেন নাম্বার 1, টোটাল হচ্ছে ফুল মার্কস, সেকেন্ড সামেটিভে থাকবে ফুল মার্কস 50 এবং টাইম দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ কোশ্চেন প্যাটার্ন। প্রথম কোশ্চেনটা দেওয়া থাকবে কোশ্চেন নাম্বার 1, সেটা হচ্ছে টেক্সট থেকে। সেখানে হচ্ছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এখানে বই থেকে একটা প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, সেই প্যাসেজটা থেকে তোমাদেরকে কোশ্চেন দেওয়া হবে, সেই কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। দেখো, প্যাসেজটা থেকে ফার্স্ট কোশ্চেন নাম্বার এ যেটা দেওয়া হয়েছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রথমটা বলছে দ্য ইজিপশিয়ান সিভিলাইজেশন ফ্লারিশড, মানে মিশরীয় সভ্যতা উন্নতি লাভ করেছিল। সেটার অ্যান্সার হবে অ্যাবাউট 5000 ইয়ার্স অ্যাগো। এবং এটার তুমি ঠিক না ভুল করছো, তার এখানে পরিষ্কার লেখা আছে ইজিপ্ট, এনসাইন্ট ইজিপ্ট ফ্লারিশড অ্যাবাউট 5000 ইয়ার্স অ্যাগো। তাহলে এটা হলো কারেক্ট অ্যান্সার। 2 নম্বর দেখো, দ্য ফেরাউজ অর্ডার দ্য বিল্ডিং অফ। এটা অ্যান্সার হবে গ্রেট টেম্পলস অ্যান্ড টমস ফর দেমসেলভস। এটার জন্য তুমি ঠিক না ভুল কি করছো সেটা বুঝতে পারবে, এখানে পরিষ্কার লাইনটা দেওয়া আছে। দেখো, they also ordered the building of great temples and elaborate tombs for themselves. পরিষ্কার লেখা আছে, তাহলে এটা হলো কারেক্ট অ্যান্সার। 3 নম্বর, দ্য ফেরাউজ মেড ইজিপ্ট। ফেরাও যারা, মিশরের রাজাদেরকে ফেরাও বলা হতো, তারা মিশর দেশটাকে কি বানিয়েছিল? এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন। তাহলে দ্য ফেরাউজ মেড ইজিপ্ট এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন, এটা হবে সঠিক অ্যান্সার। এরপর কোশ্চেন নাম্বার বি কি দেওয়া হয়েছে দেখো, ট্রু ফলস। ট্রু ফলস এটার জন্য কি হবে? ফার্স্ট কোশ্চেন বলছে ইন ইজিপ্ট পেপারস ওয়ার মেড অফ থিনলি স্লাইসড প্যাপিরাস স্ট্যাম্পস। এটা হবে ট্রু, কারণ এটার জন্য তোমার টেক্সটের লাইন যেটা দেওয়া আছে সেটা দেখো, এখানটা পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইসড প্যাপিরাস স্ট্যাম্পস। তাহলে এটা হলো ট্রু। নাম্বার 2 বলছে ঈশান অ্যান্ড হিজ মাদার ওয়ার গোয়িং টু কলকাতা। এটা হবে ফলস, তারা কলকাতায় যায়নি। ঈশান এবং তার মা কলকাতায় যাচ্ছে, এখানে বলছে যাচ্ছিল, কিন্তু এখানে এটা কলকাতায় যায়নি, ওরা মিশর যাচ্ছিল, তাহলে এটা হবে ফলস। এটার জন্য আমরা টেক্সট থেকে ইতিমধ্যে দেখে নিয়েছি যে এখানে দেওয়া আছে, দেখো উই আর গোয়িং টু গিজা। তাহলে গিজা কোথায় অবস্থিত? গিজা মিশরে অবস্থিত। সো উই আর ইন কায়রো, আমরা মিশরে আছি। কায়রো, ইজিপ্ট, এই যে শব্দগুলো দেওয়া আছে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে তারা কলকাতা যায়নি। এরপর কোশ্চেন নাম্বার সি দেখো, হোয়াট ইজ কল্ড হায়ারোগ্লিপস। হায়ারোগ্লিপস বলতে কি বোঝায়? এর 1 দাগের কোশ্চেনটা দেখো, দ্য ইজিপশিয়ান পিকচার রাইটিং ফর ইনস্ক্রিপশন ইন দ্য টম্বস অ্যান্ড টেম্পলস ইজ কল্ড হায়ারোগ্লিপস। হায়ারোগ্লিপস কোনটাকে বলা হয় না, মিশরের টম্বস মানে হচ্ছে কবর বা সমাধিস্থল, এবং টেম্পলস মানে হচ্ছে মন্দির, সেগুলোর ভেতরে ছোট ছোট ফলকের উপরে তারা ছবি দিয়ে কিছু লিখে দিত, সেগুলোকে বলা হতো হায়ারোগ্লিপস। কোশ্চেন নাম্বার 2 দেখো, সিয়ের দাগে কোশ্চেন নাম্বার 2 বলা হয়েছে হু ওয়ার দ্য গড কিংস। গড কিংস কাদেরকে বলা হতো? গড কিংস অ্যান্সার লিখবো দ্য ইজিপশিয়ানস, মানে মিশরের লোকেরা, বিলিভ দ্যাট, বিশ্বাস করতো যে, অল ফেরাউজ ওয়ার গড কিংস, সমস্ত ফেরাওরাই ছিলেন গড কিংস, মানে ঈশ্বর রাজা। এটা লিখতে হবে। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, হোয়াট ইজ এ পিরামিড। পিরামিড বলতে কি বোঝায়? এটার জন্য আনসার লিখব, এ পিরামিড ইজ এ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট, দ্য ব্যারিয়াল গ্রাউন্ড অফ দ্য ফেরাউজ। মানে হচ্ছে পিরামিড হলো একটা খুব বড় ত্রিকোণাকৃতি স্মৃতিসৌধ, যে স্মৃতিসৌধটায় কি করা হতো না, ফেরাও যারা তাদের সমাধি দেওয়া হতো, এটা হলো পিরামিড। এরপর
কোশ্চেন নাম্বার 2 দেখো। কোশ্চেন নাম্বার 2 কি বলা হয়েছে, এটা টেক্সট থেকে তোমাদের একটা কবিতা দেওয়া হয়েছে, বিগ কাইট এবং স্মল কাইট। এই যে কবিতাটা, সেখান থেকে একটা কিছুটা অংশ তুলে দেওয়া হয়েছে, সেখান থেকে কিছুটা কয়েকটা ট্রু ফলস দেওয়া হয়েছে 5 মার্কসের। এখানে বলছে ফার্স্ট কোশ্চেন, দ্য লিটল কাইট ওয়াজ ভেরি কনফিডেন্ট দ্যাট হি কুড ফ্লাই। এখানে মানেটা হচ্ছে ছোট ঘুড়িটি খুব বিশ্বাসী ছিল, আত্মবিশ্বাসী ছিল, দ্যাট হি কুড ফ্লাই, যে সে উড়তে পারবে। এটা হবে ফলস, কারণ এখানে দেখো এই যে লাইনটা দেওয়া হয়েছে, আই নেভার ক্যান ডু ইট, দ্য লিটল কাইট সেড। এটার থেকে বুঝতে পারছে আমি কখনো এটা করতে পারবো না, মানে উড়তে পারবো না, তার মানে ওর মধ্যে আত্মবিশ্বাস ছিল না। 2 নাম্বার, দ্য লিটল কাইট স দ্য বার্ডস ফ্লাইং হাই ইন দ্য স্কাই। ছোট ঘুড়িটি দেখেছিল আকাশে অনেক উপরে পাখি উড়ছিল। এটা ট্রু হবে, কারণ এখানে লাইনটা দেওয়া হয়েছে দেখো, হি লুকড অ্যাট আদার থিংস হাই ওভার হিজ হেড। তার মাথার উপরে দেখলো, ছোট ঘুড়িটা তার মাথার উপরে অনেক কিছু অন্য জিনিসকে উড়তে দেখলো। অন্য জিনিসের মধ্যে পাখিটাও একটা ছিল, পাখিকেও উড়তে দেখেছিল। এরপর 3 নাম্বার, দ্য লিটল কাইট ওয়াজ শিওর দ্যাট। ছোট ঘুড়িটি নিশ্চিত ছিল দ্যাট হি উড ফল ইফ হি ট্রাইড টু ফ্লাই, যে সে পড়ে যাবে যদি সে উড়ার চেষ্টা করে। তাহলে এটা হবে ট্রু, কারণ এটার জন্য এখানে লাইনটা দেওয়া হয়েছে, আই নো আই শুড ফল ইফ আই ট্রাই টু ফ্লাই। এখানে পরিষ্কার বলে দিয়েছে, যদি আমি জানি আমি যদি উড়তে চেষ্টা করি তাহলে আমি পড়ে যাব। এরপর কোশ্চেন নাম্বার 4 দেখো, দ্য বিগ কাইট ডিসকারেজ দ্য লিটল কাইট ইন হিজ অ্যাটেম্পট টু ফ্লাই। এই লাইনটা ফলস হবে, কারণ এখানে মানেটা বলছে বড় ঘুড়িটা ছোট ঘুড়িকে নিরুৎসাহিত করেছিল, মানে উৎসাহ দেয়নি। কিসে? ইন হিজ অ্যাটেম্পট টু ফ্লাই, তার উড়ার প্রচেষ্টার ক্ষেত্রে। তাহলে এটা ফলস, কারণ এখানে বড় ঘুড়িটা বারবার তাকে এনকারেজ করেছিল। কি বলেছিল? বলেছে ট্রাই, সেট দ্য বিগ কাইট, অনলি ট্রাই। তাহলে এটা ডিসকারেজ করা নয়, এটা হচ্ছে এনকারেজ করা। কোশ্চেন নাম্বার 5, দ্য লিটল কাইটস অ্যাটিটিউড প্লিজ দ্য বিগ কাইট। ছোট ঘুড়ির যা মনোভাব সেটা কিন্তু বড় ঘুড়িকে মুগ্ধ করেছিল। না, এটা কোনোভাবেই মুগ্ধ করেনি, তাহলে এটা হবে ফলস। এখানে ছোট ঘুড়ির যে অ্যাটিটিউডটা সেটা দেখো কি বলছে, বারবার ছোট ঘুড়িটা বলছে, দ্য লিটল কাইট সেড আই এম অ্যাফ্রেড আই উইল ফল। তার জন্য বড় ঘুড়িটা বললো, দ্য বিগ কাইট নোডেড ওয়েল গুড বাই, আই এম অফ। এই কথাটা থেকে আমরা বুঝতে পারছি যে বড় ঘুড়িটা ওর উপর প্লিজড হয়নি, ওকে ছেড়ে দিয়ে পালিয়ে গেল। তাহলে এই হলো তোমাদের টেক্সট থেকে টোটাল কোশ্চেন। এরপর একটা আনসিন প্যাসেজ দেওয়া হবে। আনসিন প্যাসেজটা কি সম্পর্কে এখানে দেওয়া আছে সেটা একটু দেখে নাও। দ্য কিং অফ ফুটবল পেলে, আমরা এটা জানি, কিং অফ ফুটবল, ফুটবলের রাজা, তার নাম হচ্ছে পেলে, ওয়াজ বর্ন ইন এ ভিলেজ অফ ব্রাজিল অন 23rd October 1940 অ্যান্ড হিজ ফার্স্ট ট্রেনার ওয়াজ হিজ ফাদার ডন্ডিনো। তার প্রথম ট্রেনার ছিলেন ফুটবলে, তার নাম, তার বাবা নিজে, তার নাম ছিল ডন্ডিনো। Later, the Brazilian coach Vicente Fiola trained him. পরবর্তী ক্ষেত্রে ব্রাজিলের কোচ ভিসেন্টে ফিওলা তাকে ট্রেনিং দিয়েছিলেন ফুটবলে। ইন 1957 সালে পেলে প্লেড হিজ ফার্স্ট ফুটবল গেম ফর ব্রাজিল ইন দ্য ন্যাশনাল টিম এগেনস্ট আর্জেন্টিনা। আর্জেন্টিনার বিরুদ্ধে প্রথম তিনি গেমটা খেলেছিলেন জাতীয় দলে 1957 সালে আর্জেন্টিনার বিরুদ্ধে ব্রাজিলের হয়ে। দ্য ভেরি নেক্সট ইয়ার হি প্লেড ফর ব্রাজিল ইন দ্য ওয়ার্ল্ড কাপ ম্যাচ এগেনস্ট সুইডেন। তাহলে দ্য ভেরি নেক্সট ইয়ার বলতে 1958, এবং সেই বছর পেলে ব্রাজিলের হয়ে প্রথমবার ওয়ার্ল্ড কাপ ম্যাচে খেলেছিলেন সুইডেনের বিরুদ্ধে। তাহলে এই প্যাসেজটা দেওয়া আছে, এখান থেকে কোশ্চেন করা হচ্ছে পেলে ইজ নট এ ট্রেন্ড ফুটবলার। এটা ফলস হবে, কারণ এখানে তিনি দুজনের কাছ থেকে ট্রেনিং পেয়েছিলেন, তার বাবার কাছ থেকে ডন্ডিনো এবং ভিসেন্টে ফিওলা, তাদের দুজন কাছ থেকে ট্রেনিং পেয়েছিলেন। আর সেকেন্ড কোশ্চেন বলছে ব্রাজিল প্লেড এগেনস্ট সুইডেন ইন দ্য 1958 ওয়ার্ল্ড কাপ। এটা ট্রু হবে, কারণ ব্রাজিলের হয়ে খেলেছিলেন পেলে এবং সুইডেন ছিল বিরোধী পক্ষ, সুতরাং ব্রাজিল সুইডেনের বিরুদ্ধেই 1958 সালে ওয়ার্ল্ড কাপ ফুটবলটা খেলেছিল। এরপরে কোশ্চেন আমরা দেখছি, কোশ্চেন নাম্বার 3 দেখো,
3 বলছে পেলে প্লেড হিজ ফার্স্ট ম্যাচ ফর ব্রাজিল ইন দ্য ন্যাশনাল টিম এগেনস্ট আর্জেন্টিনা। আর্জেন্টিনার বিরুদ্ধে প্রথম জাতীয় দলে ব্রাজিলের হয়ে পেলে খেলেছিলেন তার প্রথম ম্যাচটা। তাহলে এটা ট্রু, এটা তো পরিষ্কার বলেই দেওয়া আছে যে প্রথম আর্জেন্টিনার বিরুদ্ধে সে ম্যাচটা খেলেছিল। পরেরটা পিপল কল পেলে দ্য কিং অফ ফুটবল। হ্যাঁ, লোকেরা পেলেকে কিং ফুটবলের রাজা বলে ডাকে। তাহলে এটাও ট্রু, এটা প্রথম লাইনে দেওয়া আছে। আর 5 নম্বর দেওয়া হয়েছে পেলে প্লেড হিজ ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ম্যাচ অ্যাট দ্য এজ অফ 16। 16 বছর বয়সে খেলেছিল না, এটা হবে ফলস। কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ পেলের জন্ম সালটা দেওয়া হয়েছে 1940 এবং সে প্রথম যে ম্যাচটা খেলেছিল ফুটবল ওয়ার্ল্ড কাপ ম্যাচ সেটা খেলেছিল 1958-এ। 1958 থেকে 40 বিয়োগ করলে 18 বছর দাঁড়ায়, সুতরাং এটা 16 বছর হবে না, তাহলে এটা ফলস। এরপর এখান থেকে কয়েকটি ছোট টাইপের প্রশ্ন করা হয়েছে, এই টাইপের কোশ্চেনগুলো থাকবে। হোয়ার অ্যান্ড হোয়েন ওয়াজ দ্য কিং অফ ফুটবল বর্ন। কিং অফ ফুটবল বলতে পেলে কখন এবং কোথায় জন্মগ্রহণ করেছিলেন, সেটার জন্য আমরা আনসার লিখব। বি এর কোশ্চেন নাম্বার 1, কোশ্চেনটা আমি এখানে আবার লিখেছি দেখো। এটা আনসার লিখতে হবে দ্য কিং অফ ফুটবল, তার নামটা হচ্ছে পেলে। তাহলে এটা আমরা লিখে দেবো ওয়াজ বর্ন ইন এ ভিলেজ অফ ব্রাজিল। তাহলে ব্রাজিলের একটা গ্রামে জন্মগ্রহণ করেছিল, এটা আমাদের লেখা হয়ে গেল। এবং কখন, না অন অক্টোবর 23, 1940 1940 সাল 23 অক্টোবর তিনি জন্মগ্রহণ করেছিলেন। এরপর কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো। রাইট দ্য নেমস অফ পেলেস 2 কোচার্স। দুজন কোচারের নাম বলতে বলেছে পেলেকে যারা কোচ দিয়েছিল, তাদের দুজনের নাম হচ্ছে দেখো। কোশ্চেন নাম্বার 2, দ্য নেমস অফ পেলেস 2 কোচেস। দুজন কোচের নাম হচ্ছে ডন্ডিনো অ্যান্ড ভিসেন্টি ফিওলা। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। এরপর কোশ্চেন নাম্বার 3 বলছে ইন হুইচ ইয়ার ডিড প্লে হিজ ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ম্যাচ। কোন বছর পেলে তার প্রথম ওয়ার্ল্ড কাপ ম্যাচটা খেলেছিল, সেটার জন্য আনসার লিখতে হবে পেলে প্লেড হিজ ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ম্যাচ ইন 1958। 1958 সালে প্রথম তার ফুটবল ম্যাচটা খেলেছিল। তাহলে আশা করি এটা বোঝা গেছে। এরপর গ্রামার সেকশন। গ্রামার সেকশনে কি দেওয়া হবে দেখে নাও। যারা ভিডিওটা দেখছো তারা অন্ততপক্ষে একটা লাইক করো, যাতে পরবর্তী ক্ষেত্রে আবার নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাই। কোশ্চেন নাম্বার 4, গ্রামার সেকশন দেওয়া হবে 4 নম্বরে। কি দেওয়া হয়েছে ব্রুটাস, এখানে বলেছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন ফিল আপ। তাহলে ব্রুটাস ইজ, এখানে দেওয়া হয়েছে ড্যাশ অনারেবল ম্যান। অনারেবল, এখানে সাউন্ডটা হচ্ছে অ, তার জন্য আসবে অ্যান আর্টিকেল। দ্য কাউ ইজ ড্যাশ দ্য ফিল্ড, এখানে বলতে চাইছে গরুটি মাঠে রয়েছে, তাহলে মাঠে এই যে একারটা তার জন্য আসবে ইন, এটা প্রিপোজিশন। 3 নম্বর বলছে ড্যাশ নাইল ফ্লোজ থ্রু ইজিপ্ট। নাইল, এটা হচ্ছে নীল নদ। এই নদীর আগে অবশ্যই দা বসবে, তাহলে দা নাইল ফ্লোজ থ্রু ইজিপ্ট। নদী, পর্বত, পাহাড় এগুলোর আগে দা বসে। এরপর দেওয়া হচ্ছে দ্য বার্ড ফ্লিউ ড্যাশ হার হেড, তার মাথার উপর দিয়ে পাখিটা উড়ে গেল। মাথার উপর দিয়ে, তাহলে এটা হবে ওভার। কোশ্চেন নাম্বার 5 দেখো। টেক দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস। এই যে ভার্বগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে সঠিক কোনটা হবে দেখে নাও। নো নিউজ, নিউজ সবসময় সিঙ্গুলার হয়, যার জন্য ইজ হবে। ইচ অফ দ্য চিলড্রেন, যে কোনো বহুবচন সাবজেক্টের আগে যদি ইচ বসা থাকে তাহলে অবশ্যই টোটাল সাবজেক্টটা হবে সিঙ্গুলার এবং ভার্ব বসবে সিঙ্গুলার হ্যাজ। দ্য মাদার অ্যান্ড হার চাইল্ড, এই যে মাদার এবং চাইল্ড এই দুটোতে মিলে বহুবচন সাবজেক্ট তৈরি হয়েছে, যার জন্য এখানে হবে আর গোয়িং টু মার্কেট। কোশ্চেন নাম্বার 6 দেওয়া আছে দেখো। অ্যাড এ প্রিফিক্স অর এ সাফিক্স টু দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ফর্ম অপোজিটস। এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে লার্ন, হ্যাপি, ক্লাউড, এই শব্দগুলোর সঙ্গে প্রিফিক্স অথবা সাফিক্স যোগ করে তোমাদের বিপরীত শব্দ তৈরি করতে হবে। কিভাবে করা যায়? লার্ন, এটার আগে আমরা ব্যবহার করব ইউএন, আনলার্ন, এটা হবে আনলার্ন, এটা হলো অপোজিট। হ্যাপি থেকে হবে আনহ্যাপি, আর ক্লাউড থেকে হবে ক্লাউডলেস, এটা হলো
এখানে যোগ করলাম প্রিফিক্স আন, এখানে যোগ করলাম আন, এখানে যোগ করলাম লেস, এটা হলো সাফিক্স। কোশ্চেন নম্বর 7 দেখো, কয়েকটা সেন্টেন্স দেওয়া হয়েছে, সেন্টেন্সের ক্লাসিফিকেশন তোমাদেরকে জানতে হবে। হোয়ার ডু ইউ লিভ, এই যে কোশ্চেন মার্কটা দেওয়া আছে তার জন্য এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। নাম্বার 2, নোবডি ওয়াজ অ্যাবসেন্ট টুডে, তাহলে এটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তারপর ভার্ব আছে, সাবজেক্টের পর ভার্ব থাকলে, ফুল স্টপ থাকলে তাহলে সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। 3 নাম্বার, অ্যালাস, এই যে ইন্টারজেকশনটা দেওয়া আছে তার জন্য এটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি, TORY। মে গড হ্যাভ মার্সি, এই যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে মে দিয়ে স্টার্ট হয়েছে, তারপর সাবজেক্ট আছে, ফুল স্টপ আছে, এটাকে আমরা বলবো অপারেটিভ সেন্টেন্স। এরপর কোশ্চেন নাম্বার 8, আমাদের 8 নম্বর কোশ্চেনটা দেওয়া হবে একটা রাইটিং। এখানে যে রাইটিংটা দেওয়া হয়েছে, রাইট এ স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং আউটলাইন অ্যান্ড অলসো অ্যাড এ টাইটেল টু ইট। এই যে গল্পটা দেওয়া হয়েছে এখানে কয়েকটা হিন্টস দেওয়া আছে, এই হিন্টসগুলোকে সাজিয়ে তোমাদেরকে একটা পূর্ণ গল্প লিখতে হবে, সেখানে দেওয়া হয়েছে 10 মার্কস। পরবর্তী ক্ষেত্রে আমি এই রাইটিং সেকশনগুলো এখানে আমি এই ভিডিওতে দিচ্ছি না, পরবর্তী ক্ষেত্রে আমি আলাদা করে আবার অন্য ভিডিওর মাধ্যমে এই রাইটিংগুলো সব আপলোড করে দেব। আজকে এই পর্যন্তই। আলোচনা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ক্ষেত্রে নতুন ভিডিও নিয়ে আবার আসছি। সকলকে ধন্যবাদ।